সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আজকে প্রাণীবিদ্যা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ছোট একটি টপিক তোমাদেরকে দেখাবো। আর এই টপিকটি হলো, দেখো, অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের সম্পর্কে তোমাদের বইতে অত ভালো করে কোনো উপস্থাপনা নেই। এই কারণে অনেক সময় অনেকেই আমাকে বলে যে স্যার, এই অর্নিথিন চক্র যদি পরীক্ষাতে আসে আমরা কিভাবে উপস্থাপন করব। প্লিজ তোমরা যদি এই ভিডিওটি একটু দেখো, তাহলে আমার মনে হচ্ছে যে তোমরা খুব সুন্দরভাবে এটি উপস্থাপন করতে পারবে। তো আগে একটু দেখে আসি যে অর্নিথিন চক্র কাকে বলে। দেখো, আমাদের শরীরের মধ্যে তোমরা জানো যে ইউরিয়াও তৈরি হতে পারে। তো আমাদের শরীরে যে ইউরিয়া তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই অর্নিথিন চক্র বলে। অর্থাৎ অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ইউরিয়া সৃষ্টি হয়। এখন তোমাদের হয়তো এটি প্রশ্ন থাকতে পারে যে স্যার, এত কিছু থাকতে আমাদের শরীরের মধ্যে ইউরিয়া তৈরি হয় কেন? তো তোমরা জানো যে আমাদের শরীরের মধ্যে যে আমিষ জাতীয় খাদ্যগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য দরকারি, কারণ আমাদের শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য আমিষ জাতীয় খাদ্যগুলো প্রয়োজন। কিন্তু আমরা যখন প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করি, তখন আমাদের যকৃৎ কি করে? আমাদের যকৃৎ তখন এই অতিরিক্ত আমিষ জাতীয় খাদ্য বা অ্যামিনো অ্যাসিডগুলোকে আমাদের শরীর থেকে বাদ করে দিতে থাকে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। তো এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়াটি মূলত ঘটে আমাদের যকৃতের মধ্যে। তো এই যকৃতের মধ্যে যখন ডিঅ্যামিনেশন প্রক্রিয়াটি ঘটে, তখন আমাদের অ্যামিনো অ্যাসিডগুলো, অর্থাৎ আমিষের যে অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়া যায় আমিষ থেকে, সেই অ্যামিনো অ্যাসিডগুলো ভেঙে দুইটি পদার্থে পরিণত হয়। একটি হলো কিটো অ্যাসিড আর আরেকটি হলো অ্যামোনিয়া। তো এগুলো আমাদের যকৃৎ কোষের মধ্যে তৈরি হয়। তখন আমাদের শরীর চিন্তা করে যে অ্যামোনিয়ার তো খুবই ক্ষতিকর একটা পদার্থ, এই ক্ষতিকর পদার্থটি যদি আমাদের শরীরের মধ্যে থাকে তাহলে আমাদের শরীর ক্ষতির সম্মুখীন হবে। এখন এই অ্যামোনিয়াটাকে তাহলে কিভাবে বাদ করে দেওয়া যায়? তো অ্যামোনিয়া খুবই বিষাক্ত। তখন আমাদের শরীর চিন্তা করে যে অ্যামোনিয়ার থেকেও যদি আরও কম বিষাক্ত কোনো পদার্থ তৈরি করে ফেলা যায়, তখন আমাদের শরীর একটু ভালোভাবে বা সুস্থ রাখা যাবে শরীরকে। তখনই শুরু হয় ইউরিয়া তৈরির সেই প্রক্রিয়াটি বা অর্নিথিন চক্রটি তখন শুরু হয়ে যায়। তখন এখন একটু বোর্ডের দিকে দেখো, এখানে একটি যকৃৎ এঁকে রেখেছি, আর যকৃতের ছোট একটি কোষ এখানে বড় করে আঁকলাম, কারণ অর্নিথিন চক্রটি ঘটে মূলত আমাদের যকৃৎ কোষের মধ্যে। আচ্ছা, এখন একটু আসো, তাহলে আমাদের আমিষ যখন ভেঙে যায় তখন কি তৈরি হয়? আমিষের যখন ভেঙে তৈরি করে অ্যামিনো অ্যাসিড, আর এই অ্যামিনো অ্যাসিডটা যখন আমাদের যকৃৎ কোষ ভেঙে ফেলে তখন তৈরি হয় কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া। তাহলে এখন একটু দেখো, অ্যামিনো অ্যাসিড ভেঙে দুইটি পদার্থ তৈরি হলো, একটি হলো কিটো অ্যাসিড আর একটি হলো অ্যামোনিয়া। এখন কিটো অ্যাসিডটা আমাদের শরীরের বিভিন্ন কাজে আবার এটি লেগে যাবে। হ্যাঁ, এখন অ্যামোনিয়াটা তাহলে কি করবে শরীর? এখন এই অ্যামোনিয়াটা যেহেতু অনেক বিষাক্ত, এবার এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হবে একটি হাইড্রোজেন আয়ন এবং যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে অ্যামোনিয়াম। তাহলে একটু দেখো, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে, অর্থাৎ এই হেপাটিক সেল বা আমাদের যকৃৎ কোষের যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যখন অ্যামোনিয়াম তৈরি হবে, সেই অ্যামোনিয়ামটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সে একটি পদার্থে রূপান্তরিত হবে, যেটা নাম হলো কার্বোমাইল ফসফেট। এই কার্বোমাইল ফসফেট পদার্থটা যে তৈরি হবে, এখানে একটি এনজাইম ভূমিকা রাখে, যেটা নাম হলো কার্বোমাইল ফসফেট সিনথেটেজ। তোমরা এটি মনে রাখবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া কার্বোমাইল ফসফেট সিনথেটেজ এনজাইমের সহায়তায় কার্বোমাইল ফসফেট রূপান্তরিত হয়। আচ্ছা, এটা এখনো মাইটোকন্ড্রিয়ার ভিতরে আছে। মাইটোকন্ড্রিয়ার বাইরে যে আরো যে সাইটোপ্লাজম অংশ আছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে একটি উপাদান আছে বা একটি যৌগ আছে, যার নাম হলো অর্নিথিন। এই অর্নিথিনটা তখন কি করে? সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে সে কি করবে? দেখো, এই অর্নিথিনটা যখন মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে, তখন এই কার্বোমাইল ফসফেটের সাথে এই অর্নিথিনটা যুক্ত হয়ে একটি পদার্থ তৈরি করবে, যেটা নাম হলো সাইট্রুলিন। তাহলে এই সাইট্রুলিনটা
কি করবে, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যখন তৈরি হবে তখন এই সাইটোলিনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে আর বেশিক্ষণ থাকবে না, এটি চলে আসবে মাইটোকন্ড্রিয়া ছেড়ে বাইরে। যখন বাইরে আসে তখন সে এখন চলে আসলো সাইটোপ্লাজমের মধ্যে। হ্যাঁ, তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে যখন সে বাইরে চলে আসলো বা মাইটোকন্ড্রিয়ার বাইরে চলে আসলো, তখন সে আরেকটি এনজাইমের সহায়তায়, দেখো এই এনজাইমটির নাম হলো আরজিনো সাকসিনেজ সিনথেটেজ। হ্যাঁ, সাকসিনেট সিনথেটেজ এই এনজাইমের সহায়তায়, বা এখানে আরেকটা এনজাইমের নাম লেখা আছে যেটার নাম হলো অ্যাসপারাটেজ। এই অ্যাসপারাটেজ এনজাইমের সহায়তায় এই সাইটোলিনটি পরিণত হয় আরজিনো সাকসিনেটে। তাহলে এখন একটু আসো, এই আরজিনো সাকসিনেট পরবর্তীতে কি হয়, আরেকটি এনজাইম যেটা নাম হলো আরজিনো সাকসিনেজ। তাহলে এটার সাথে নামটা মিল আছে। তাহলে আরজিনো সাকসিনেজ এনজাইমের সহায়তায় দুটি পদার্থে রূপান্তরিত হয়, একটি হলো ফিউমারেট আর একটি হলো আরজিনিন। তাহলে আমরা দেখলাম যে এখানে আরজিনো সাকসিনেট দুইটি পদার্থে রূপান্তরিত হয়, একটি হলো ফিউমারেট আর একটি হলো আরজিনিন। এখন একটু দেখো, আমরা এই ফিউমারেট নিয়ে আর কোনো আলোচনা করব না। এই যে আরজিনিনটি আছে, সেই আরজিনিনটি একটি এনজাইম যেটা নাম হলো আরজিনেজ। হ্যাঁ, এই আরজিনেজ এনজাইমের সহায়তায় সে দুইটি পদার্থে রূপান্তরিত হয় বা দুইটি পদার্থ তৈরি করে। সে কি কি পদার্থ তৈরি করে, একটা হলো সে অর্নিথিন তৈরি করে আর তৈরি করে ইউরিয়া। তাহলে এই যে আরজিনিন থেকে দুইটি পদার্থ রূপান্তরিত হয় বা দুইটি পদার্থ তৈরি হয়, একটি হলো ইউরিয়া আর আরেকটি হলো অর্নিথিন। তাহলে অর্নিথিনটি এখানে তৈরি হয়ে আবার সেই সাইটোপ্লাজমের মধ্যে মজুদ থাকলো এবং পরবর্তীতে এই চক্রটি সম্পন্ন করবে, আর এখানে তৈরি হয়ে গেল ইউরিয়া। এই যে এখান থেকে এই যে চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হলো, এই চক্রটি হলো সেই অর্নিথিন চক্র। তাহলে এখন একটু আসো, এই অর্নিথিন চক্রের মাধ্যমে যে ইউরিয়াটা তৈরি হলো পরবর্তীতে, তাহলে আমাদের এখান পর্যন্ত এই যে ইউরিয়া যে তৈরি হয়ে গেল, হ্যাঁ, ইউরিয়াটা যে তৈরি হয়ে গেল এখান পর্যন্তই আমাদের সেই অর্নিথিন চক্র। কিন্তু এই যে তৈরি হওয়া ইউরিয়াটা, সেই ইউরিয়াটা আসলে কি করবে বা কোন দিকে যাবে একটু দেখো। এখানে এই যে এই ইউরিয়াটা যখন আবার এই হেপাটিক সেল থেকে, হ্যাঁ, আমাদের যকৃৎ কোষ থেকে বেরিয়ে যখন আমাদের রক্তনালীর ভিতরে ঢুকে যায় বা রক্তের মধ্যে ঢুকে যায়, তখন এই রক্তটা একসময় আমাদের কিডনি দ্বারা ছেকে যাবে। তাহলে কিডনি দ্বারা যখন রক্ত ছাকবে তখন আমাদের ওই ইউরিয়াগুলিও তখন এই কিডনি দ্বারা ছেকে আমাদের মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে আসলে ইউরিয়াটা তৈরি হয় মূলত আমাদের এই যে এখান থেকে অ্যামোনিয়া থেকে, হ্যাঁ, বা অ্যামোনিয়াম থেকে। এই পুরো একটা চক্রের মাধ্যমে ইউরিয়াটা তৈরি হয়ে আমাদের রক্তের মধ্যে মিশে যায় এবং আমাদের রক্তের মাধ্যমে, রক্ত থেকে পরবর্তীতে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে যদি পরীক্ষাতে আসে, হ্যাঁ, অর্নিথিন চক্রটা যদি ডিরেক্ট আসে তাহলে তো তোমরা দিতে পারবে। আর যদি উদ্দীপকের মধ্যে একটু ঘুরিয়ে আসে, যদি এমন একটি প্রশ্ন আসে, ধরো যে আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের নাইট্রোজেন বা কয়েকটি ধরনের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়, তার মধ্যে একটি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সবচেয়ে বেশি তৈরি হয়, তাহলে তোমরা ধরতে পারবে যে ইউরিয়ার কথা বলছে। আর যখন বলবে যে এই যে প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থটি কিভাবে তৈরি হয় বা কিভাবে সৃষ্টি হয় শরীরের মধ্যে সেটি ব্যাখ্যা করো, তখন তোমরা ওই যে অর্নিথিন চক্রটা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ ইউরিয়া তৈরির কৌশলটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখন একটু আসো, এখানে আমরা যদি আবার একটু সংক্ষেপে বলি, তোমরা হয়তো এটি মনে রাখতে পারবে ভিডিওটি দেখার সাথে সাথে। তাহলে যখন আমাদের শরীরের মধ্যে অ্যামিনো অ্যাসিডগুলো ভাঙবে, এই অ্যামিনো অ্যাসিডগুলো ভেঙে তৈরি করবে কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া, তাহলে এইটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। হ্যাঁ, তাহলে যখন এখানে কিটো অ্যাসিড তৈরি হয়, এই কিটো অ্যাসিডটা পরবর্তীতে কাজে ব্যয় হয়ে যায়, আর অ্যামোনিয়াটা এখানে একটা হাইড্রোজেন আয়নের সহায়তায় সেটি হয়ে যাবে অ্যামোনিয়া। আর এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে একটি পদার্থ তৈরি করবে যেটা নাম হলো কার্বোমাইল ফসফেট। হ্যাঁ, কার্বোমাইল ফসফেট। এই কার্বোমাইল ফসফেটের সাথে যুক্ত হবে আমাদের অর্নিথিন। এই অর্নিথিনটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে
কার্বোমাইল ফসফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সাইট্রোলিন। আর এই সাইট্রোলিনটা পরবর্তীতে কি করবে, মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে আসবে এবং এখানে অ্যাসপার্টেজ এনজাইমের সহায়তায় সেটি তৈরি করে ফেলবে আরজিনোসাকসিনেট। আর আরজিনোসাকসিনেটটি পরবর্তীতে আরজিনোসাকসিনেজ এনজাইমের সহায়তায় দুইটি পদার্থ তৈরি করবে, একটা নাম হলো ফিউমারেট আর একটা নাম হলো আর্জিনিন। এই আর্জিনিনটা পরবর্তীতে আর্জিনেজ এনজাইমের সহায়তায় দুইটি পদার্থ তৈরি করবে, একটা হলো অরনিথিন আর একটা হলো ইউরিয়া। তাহলে এই যে এখানে ইউরিয়া তৈরি হয়ে যাচ্ছে একটি চক্রাকার একটা কৌশলের মাধ্যমে, হ্যাঁ, এই চক্রটাকে বলা হয় অরনিথিন চক্র। তাহলে আমরা দেখলাম যে ইউরিয়াটা তৈরি হয়ে গেল এখানে। আর এই ইউরিয়া পরবর্তীতে কি করে, আমাদের হেপাটিক সেল থেকে বা আমাদের যকৃৎ কোষ থেকে সেটি আবার রক্তের মধ্যে মিশে যায় এবং সেই রক্তটি আবার আমাদের কিডনি দ্বারা ছেঁকে তারপরে আমাদের মূত্রের মাধ্যমে সেই ইউরিয়াগুলো শরীর থেকে বেরিয়ে যায়। তো তোমরা যদি এই বাংলা নামগুলো অন্তত ভালো করে যদি মুখস্থ রাখতে পারো এবং সেগুলো যদি পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, আমার মনে হচ্ছে যে তোমরা খুব ভালোভাবে এটি উপস্থাপন করলে খুব ভালো নাম্বার পাবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।